বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি একটি বাস্তব ঘটনা সম্পর্কে আলোচনা করব। আহ, আমি গাইবান্ধা সদর থানায় কর্মরত থাকা অবস্থায় ফুলছড়ি থানায় কালীরবাজার নামক স্থানে একটি ঘটনা ঘটে। সেই ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলব। তখনকার ডেপুটি স্পিকার জনাব ফজলে রাব্বি মিয়া এমপি, বর্তমানে তিনি মারা গেছেন। তার জামাতা ছিল আপিল বিভাগের বিচারপতি। কালীর বাজারে ওনার বাড়ি আছে। এই কালীর বাজারে বাড়ির নিচতলায় কয়েকটি কাপড়ের দোকান আছে রাস্তার সঙ্গে। রাতের অন্ধকারে কাপড়ের দোকান কয়েকটি দোকানের তালা কেটে কয়েক লক্ষ টাকার কাপড় অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। আমি তখন সদর থানায় কর্মরত। আমি গাইবান্ধা সদর থানার রামচন্দ্রপুর ইউনিয়নে একটি কাজে গিয়েছিলাম। হঠাৎ করে কন্ট্রোল রুম থেকে ফোন দিল যে, নওশাদ স্যার, এসপি স্যার আপনার সঙ্গে একটু কথা বলবেন। এসপি স্যার পুলিশ লাইনের গোলঘরে আছেন, আপনি সেখানে যান দ্রুত। তা আমি সেখানে রামচন্দ্রপুর থেকে মোটরসাইকেলে আমি পুলিশ লাইনে যাই। পুলিশ লাইনে যাওয়ার পরে গোলঘরে এসপি স্যারকে দেখতে পাই। সেখানে বি সার্কেল স্যার ছিল, আড়াই সাহেব ছিল। এসপি সাহেব বলল যে, ফুলছড়ি থানায় একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাটি তুমি এবং সার্কেল দুজনে মিলে এটা তদন্ত করে দ্রুত এটা বের করতে হবে। তোমাদের জন্য আমি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম। তখনকার এসপি স্যার এই মামলা নিয়ে একটা চাপের মধ্যে ছিল। একদিকে ডেপুটি স্পিকারের জামাই, অন্যদিকে আপিল বিভাগের বিচারপতি। বুঝতেই পারছেন এই মামলাটি কতটা হাই প্রোফাইল মামলা ছিল। তার বাড়িতে চুরি হয়েছে। এখন এসপি স্যার দায়িত্ব দিল আমাকে এবং সার্কেল স্যারকে। বি সার্কেল স্যার তৎকালীন মইনুল স্যার ছিলেন, খুবই অভিজ্ঞ একজন স্যার ছিল। উনি অত্যাধিক অভিজ্ঞ। আমি মনে করব একজন পুলিশ বাহিনীর মধ্যে ওনার মতো অফিসারের খুবই প্রয়োজন। যাই হোক, স্যার আর আমি এখন সদর থানায় আমার চাকরি, কিন্তু কাজ করতে হবে ফুলচটি থানায়। গুরুত্বপূর্ণ মামলা ডিটেকশন করার জন্য অত্যাধিক চাপ ছিল এসপি স্যারের উপরে। তখন আমি সার্কেল স্যারের রুমে প্রতিদিন সকালে যাই আর বিকালে আসি। এই বিভিন্ন কাজ কাম করি, বিভিন্ন অ্যানালাইসিস করি, সিডিআর, তারপরে লেগ শেল মিলাই, বিভিন্ন অপারেটর, মোবাইল অপারেটরের সিডিআর সংগ্রহ করি, লেগ শেল সংগ্রহ করি, বিভিন্নভাবে তদন্ত করতে থাকি। 1 মাস 2 মাস হয়ে যায়, মামলাটির কোনো কুল কিনারা করতে পারছিলাম না। পরবর্তীতে যখন ডিজিটাল পদ্ধতি আর হচ্ছে না, তখন একটু অ্যানালগের দিকে মাথা দিলাম আমি আর স্যার। চিন্তা করলাম দেখি কি করা যায়। পরে মামলাটা তদন্ত করতে করতে আমাদের সাগাঠা থানার একটা মামলা ছিল 2015 সালের, ডাকাতির চেষ্টা মামলা। এই মামলায় 5 জন চার্জশিটভুক্ত আসামি ছিল। প্রত্যেকের বাড়ি ছিল টাঙ্গাইল, কালিহাতী থানা, সিরাজগঞ্জ, নাটোর, এদিকের মানে ওই দিকের আসামি। তখন ওই মামলা আমরা অ্যানালাইসিস করি, সিডিআর অ্যানালাইসিস করে আমরা
সিডিএমএস অ্যানালাইসিস করে ওই মামলার যে আসামিগুলো ছিল তাদের আরো কি কি মামলা আছে সেই মামলাগুলো আমরা বের করলাম। পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখতে পেলাম যে তাদের টাঙ্গাইলে একটা কাপড় চুরির মামলা আছে। তখন আমাদের টার্গেট বা ফোকাস ওইদিকে আমরা নিলাম। টাঙ্গাইলে কাপড় চুরির মামলা তদন্ত করতে গিয়ে টাঙ্গাইলের যে মামলাটি ছিল সদর থানার, আমি সেখানে চলে যাই। আমাকে সার্কেল স্যার বললো যে তুমি চলে যাও, টাঙ্গাইলের সদর থানার মামলার কপি নাও, আর ওই মামলার আসামিরা কারা কারা আছে তাদের তুমি ঠিকানা সব এলাকায় যাও, এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করে তুমি আমাকে জানাবে। পরে আমি বিভিন্নভাবে ওই মামলার আসামিদের ঠিকানায় যাই, উপজেলায় যাই, সার্ভার স্টেশনে যাই, তাদের এনআইডি নাম্বার নেই, তাদের ঠিকানা সংগ্রহ করি এবং এনআইডি নাম্বারগুলো সংগ্রহ করে আমি স্যারের হোয়াটসঅ্যাপে পাঠাই। প্রায় 7-8 দিন আমি এভাবে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে আমি তথ্যগুলো সংগ্রহ করে স্যারের মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠাই। এনআইডির এগেনস্টে স্যার সিম তথ্য কালেকশন করে এবং অ্যানালাইসিস করতে থাকে। পরবর্তীতে তাদের যে 15 সালের সাগাটার মামলাটা ছিল, এই মামলার আমি কোর্টে গিয়ে তাদের হাজিরা কবে, এই হাজিরাটা আমি দেখে আসি যে কয় তারিখে তাদের পরবর্তী হাজিরার ডেট আছে। আমি ওই ডেট মোতাবেক কোর্টে অবস্থান করতে থাকি। কোর্টে অবস্থান করলে দেখি যে তারা 2 জন হাজিরা দিতে আসছে, বাকিরা আসেনি। এই 2 জনকে আমি সিভিলের লোক লাগাই কোর্টের ভিতরে এবং বাইরে এবং তাদেরকে ফলো করতে থাকি। পরবর্তীতে তারা সাক্ষী মানে হাজিরা দিয়ে যখন কোর্ট থেকে বের হয় তখন আমি তাদেরকে আটক করে আমি ফুলছড়ি থানার দিকে নিয়ে যাই এবং গাড়িতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। তারা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা বলে যে স্যার, আমরা কাপড় চুরি করি ঠিক আছে, কিন্তু আমরা এই ঘটনাটি ঘটাই নাই, এই ঘটনাটি আরেকটা পার্টি আছে তারা ঘটাইছে। তখন তার তথ্য অনুযায়ী আমরা তাকে নিয়ে, কারা ঘটাইছে সে বলে দেয়, তাদেরকে নিয়ে আমরা চলে যাই সিরাজগঞ্জ পদ্মার মোড়ে। অবশ্যই এসপি স্যার 2টি গাড়ি দিছে, একটা সার্কেল স্যার ছিল, একটা আমি ছিলাম। 2টা গাড়িতে ফোর্স ছিল মোটামুটি 7-8 জন করে ফোর্স ছিল। পরবর্তীতে টাঙ্গাইলে যাকে আমরা ধরছি, টাঙ্গাইল পদ্মার মোড়ে গিয়ে সে বললো যে স্যার, এখানে একটা বিল্ডিং আছে 3 তলা, এই বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড আছে, সেখানে একটা গাড়ি, তারা গাড়িটা রাখে, ওই গাড়িটা দিয়ে তারা এই চুরিগুলো করে, সকালে তারা সবাই আসবে। আমরা ওখানে অবস্থান করতে থাকি গাড়ি নিয়ে। পরবর্তীতে দেখি সকাল 9টার দিকে আস্তে আস্তে 2 জন আসলো। আসার পরে বিল্ডিং এর দিকে যাইতেই আমরা 2 জনকে আটক করি এবং তাদেরকে আস্তে করে গাড়ির ভিতরে নিয়ে বসাই এবং তারা বলে যে স্যার আরো 2 জন আসতেছে, তাদেরকেও ধরেন। তাদের কথা মতে আরো 2 জন আসার পরে ওরা আন্ডারগ্রাউন্ডে ঢুকলে আমরা তাদেরকে ওখানে ভিতরে ধরি, মোট 4 জনকে অ্যারেস্ট করি। 4 জনকে অ্যারেস্ট করার পরে তারা স্বীকার করে, ওখানেই স্বীকার করে এবং গাড়িতে তারা যে তালা কাটছে, গাড়ির ভিতরে সুন্দরভাবে তালা কাটার যন্ত্রটা গাড়ির ডান কভারের ভিতরে ওরা রেখে দেয় এবং ওখানেই তারা ওই তালা কাটার যন্ত্রটা আমাদেরকে বের করে দেয় এবং ঘটনার সময় যে কাপড়গুলো চুরি হয়েছিল সেই কাপড়গুলো কোথায় বিক্রি করেছে সেটার তথ্য দেয়। সেখানে আমরা যাই, সেখান থেকে আমরা বাদীর দেখানো মতে কিছু কাপড় আমরা জব্দ করি এবং তাদের কাপড়ের মধ্যে কোড নাম্বার দেওয়া ছিল, সেই কোড অনুযায়ী আমরা কিছু কাপড় জব্দ করি, কাপড় নিয়ে আসি। সেখান থেকে তারা যে আরো একটা গাড়ি ব্যবহার করতো সেই গাড়িটাও আমরা জব্দ করি। মোট 2টা গাড়ি জব্দ করি এবং এই এই সংক্রান্তে 4 জন চোরকে আমরা গ্রেপ্তার করি। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তারা উত্তর অঞ্চলে প্রায় 15 থেকে 20টা ঘটনার সঙ্গে জড়িত ছিল। ওই সময় তারা আমাদেরকে স্বীকার করে এবং তাদের মোবাইল অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে হ্যাঁ, তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কাপড় চুরি করে, কাপড়ের বড় বড় দোকান চুরি করে। তাদের
মডাস অপারেন্ডি ছিল শুধু কাপড় চুরি করে, এবং তারা সকালে ওই গাড়ি নিয়ে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে, এবং তারা দিনের বেলায় রেকি করতে থাকে। রেকি করতে করতে দেখা যায় রাস্তার পাশে দোকান বা যেখানে কোনো নাইট গার্ড নাই বা মোটামুটি ভাবে চুরি করার উপযোগী স্থান মনে করে তারা, সেখানে তারা চুরি করবে বলে দিনের বেলায় তারা প্রস্তুতি নেয়, এবং রাত 1টা থেকে 2টা 3টার ভিতরে তারা চুরি করে থাকে। তার মধ্যে গাইবান্ধায় 8টি ঘটনা ছিল। তারা এই 8টি ঘটনার সঙ্গে জড়িত ছিল। তারা স্বীকার করে প্রত্যেকটি ঘটনা যে তারা চুরি করছে। এই মামলা তদন্ত করতে গিয়ে মোটামুটি ভাবে আমরা 4 জনকে অ্যারেস্ট করি, আর যে কাপড় কেনে তাকে আমরা অ্যারেস্ট করতে পারিনি। পরবর্তীতে অবশ্য তাকে অ্যারেস্ট করা হয়েছে অনেক পরে। সে তার কাজ ছিল, সে তার গাড়িটা তার, এবং তেল খরচ যাতায়াত খরচ সে দিত, কিন্তু সে ভাগ পাইতো হচ্ছে 2 ভাগ, এবং মালটা সে কিনে নিত কম দাম দিয়ে। মানে চতুর্দিকে তার লাভ ছিল, আর চোরেরা পাইতো 1 ভাগ করে। তা আমরা তাদেরকে অ্যারেস্ট করার পরে তারা মোটামুটি ভাবে আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, এবং এই ঘটনার সঙ্গে তারা কিভাবে চুরি করে, কিভাবে তারা রেকি করে, পুরো বিষয়টি তারা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে। 164 ধারা মোতাবেক বিজ্ঞ আদালত জবানবন্দি রেকর্ড করেন। যাই হোক, এই মামলাটি উদ্ঘাটিত হয় সেই সাথে আরো 8টি ঘটনা, এরা যে আরো 8টি ঘটনা ঘটায়, এই 8টি ঘটনাও উদ্ঘাটিত হয়েছে। পরবর্তীতে আরো কয়েকটি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। যাই হোক, একটা কেস স্টাডি সম্পর্কে আমি আলোচনা করলাম। এখন এই যে রাতের অন্ধকারে তালা কেটে চোরেরা ঘরে ঢুকলো এবং মালামাল নিয়ে গেল, এখানে এই চোরদের অপরাধ কি? যারা পদোন্নতি পরীক্ষার্থী আছেন তারা এই কেস স্টাডি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, তাদের অপরাধ কি ছিল, মামলাটি তদন্ত কার্যক্রম কত ধারায় শুরু করা হলো এবং কি কি কার্যক্রম করা হয়েছে। কেস ডায়েরি এন্ট্রি করা হয়েছে, 164 ধারা জবানবন্দি রেকর্ড করা হয়েছে, 161 ধারা জবানবন্দি রেকর্ড করা হয়েছে, তারপরে আপনার সোর্স নিয়োগ করা হয়েছে, আসামি গ্রেপ্তার করা হয়েছে, মামলাটি পরবর্তীতে চার্জশিট দাখিল করা হয়েছে। এক কথায় একটা কেস স্টাডিতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রত্যেকটিরই আলাদা আলাদা সেকশন এবং ধারা বিধি আছে, কোন ক্ষেত্রে কোনটা প্রয়োজন আপনারা বুঝতে পারবেন। তবে চোরদের অপরাধ কি সেটা আমি বলতেছি। তারা যেহেতু রাতে গৃহে অনধিকার প্রবেশ করছে, চুপিসারে গৃহে অনধিকার প্রবেশ করে তারা সিআরপিসি অর্থাৎ দণ্ডবিধি পেনাল কোডের 457 এবং গৃহে অনধিকার প্রবেশ করে চুরি করছে সেক্ষেত্রে 380, এই 457 380 ধারার অপরাধ করে। এবং যার কাছে চোরাই মাল উদ্ধার করা হয়েছে, সিরাজগঞ্জের এক ব্যক্তি, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নাই, ওনার কাছে যে চোরাই মালটা উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে চোরাই মাল গ্রহণকারী হিসাবে 411 ধারার অপরাধ প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় 457, 380, 411 ধারা পেনাল কোড। যাই হোক, এই কেস স্টাডি সম্পর্কে মোটামুটি ভাবে এই মামলা তদন্ত করে তৎকালীন ডিআইজি স্যার, এসপি স্যারের বদলি হয়ে গেল। উনি আর 10 লাখ টাকা আমাদেরকে পুরস্কার দিতে পারেন নাই বদলির কারণে। পরবর্তী এসপি স্যার অবশ্য পুরস্কৃত করেছিল, তারপরে ডিআইজি স্যার এই মামলায় পুরস্কৃত করেছে, এবং পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাকে আইজি ব্যাচ দেওয়া হয় এই মামলায় তদন্ত, ভালো তদন্ত করার কারণে। যাই হোক, আমার জীবনে এই ধরনের অনেক বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব ঘটনা আছে। আমি
আপনাদের সামনে তুলে ধরবো, কেস স্টাডি হিসাবে তুলে ধরবো, এবং এই সংক্রান্তে কি কি ধারা বিধি প্রয়োগ হয় পরীক্ষার্থী যারা পদোন্নতি পরীক্ষার্থী আছেন তারা জানতে পারবেন। আর বিশেষ করে আপনারা যারা সাব ইন্সপেক্টর আছেন তারা তদন্ত সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেবেন। তদন্তটা পুলিশের মেইন কাজ, আমাদের তদন্তে হচ্ছে মেইন কাজ। তদন্ত যদি ভালো না হয় তাহলে সাজার পরিমাণ কম হয় এবং মানুষ ন্যায় বিচার হতে বঞ্চিত হয়। যারা পদোন্নতি পরীক্ষার্থী আছেন আজ এ পর্যন্তই। কেস স্টাডি 1 শেষ করলাম। আশা করি পরবর্তী ভিডিওতে কেস স্টাডি 2 নিয়ে আমি আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।